নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, গত 18ই জানুয়ারি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং পশ্চিমবঙ্গে এসে সেই জায়গাটা তিনি চুজ করেছিলেন, যে জায়গাটায় একদম এই তৃণমূল সরকারের উত্থান লগ্নটা একদম রচিত হয়েছিল, এবং সেই জায়গাটাতেই নরেন্দ্র মোদী গেলেন। কিন্তু নরেন্দ্র মোদী যাওয়ার ঠিক 10 দিনের মাথায়, অর্থাৎ আজ 28শে জানুয়ারি, রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গেলেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে কি করলেন, যে কাজগুলো নরেন্দ্র মোদী করতে পারলেন না, যে পয়েন্টগুলো তিনি মিস করলেন, সেই কাজটাই কিন্তু কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেললেন, তেমনি রাজনৈতিক মহল মনে করছে। এবং এই যে জনসভা, এই জনসভার কতটা ইম্প্যাক্ট 2026 সালের নির্বাচনে পড়বে, সেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর কিন্তু এই মুহূর্তে হয়ে উঠছে। তার কারণ, গুরুত্বপূর্ণভাবে সিঙ্গুর জায়গাটাকে একদম হটস্পট হিসেবে বেছে নিয়েছে দুটো রাজনৈতিক দলই। বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে সিঙ্গুরটাকে বেছে নিয়েছিল, তার পেছনে একটা অবশ্যই রণকৌশল ছিল, এবং রণকৌশল বেছে নিলেও, রণকৌশল হিসাবে সিঙ্গুর জায়গাটা বেছে নিলেও তার কতটা ঠিক ডিভিডেন্ড তারা ঘরে আনতে পারবে, তার কতটা ফসল তারা ঘরে আনতে পারবে, এই সম্বন্ধে কিন্তু একটা যেমন দ্বন্দ্ব তৈরি হয়েছিল। ঠিক সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ কেন সিঙ্গুরে গিয়ে তিনি একটা সভা করলেন, একটা বলা যেতে পারে জনসমাগম করার চেষ্টা করলেন, সেই কাজটাও অনেকটা কিন্তু জল্পনা বৃদ্ধি করেছিল। মানুষের মনে প্রভাব ফেলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনেই কিন্তু একটা চেষ্টা করেছেন ঠিক সেই জায়গাটাকে বেছে নিয়ে, যেখান থেকে এই তৃণমূল সরকারের উত্থান হয়েছিল বলা যেতে পারে। এবং সেই যে সেন্টিমেন্ট, সেটা কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও জাগার দিয়েছেন। তিনি বলেছেন, সিঙ্গুর আমার অত্যন্ত প্রিয় জায়গা, এখানে আমি 26 দিন আন্দোলন করেছিলাম, অনশন করেছিলাম, এবং সেইটা মনে করিয়ে দিয়ে তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন, সূচনা করেন, যার ডিভিডেন্ড বা ফসলটা কিন্তু তৃণমূল কংগ্রেস হয়তো 2026 সালে লাভ করতে পারে। কেন বলছি এই কথা, কোন কোন জায়গায় বিজেপি ধরতে পারলো না মূল খেলাটাকে, সিঙ্গুর জায়গাটাকে চুজ করেও বিজেপি ঠিকভাবে ব্যবহার করতে পারলো না, এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সঠিক জায়গায় তার নিশানাটা লাগালেন। কেন বলছি আমরা অবশ্যই ব্যাখ্যা করবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা অনেকেই দেখেন আমাদের চ্যানেল, কিন্তু অনেকে সাবস্ক্রাইব করেন না, দেখে ভিউ দিয়ে অবশ্যই চলে যান, লাইক করেন, কমেন্ট করেন, কিন্তু সাবস্ক্রাইব না করলে আমরা ছড়িয়ে পড়তে পারবো না। এবং অবশ্যই আপনারা নিজেদের পক্ষ থেকে বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেল, ফেসবুক হতে পারে, এক্স হ্যান্ডেল হতে পারে, কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে, সেখানে আমাদের চ্যানেল কাইন্ডলি শেয়ার করুন, কারণ আমাদের অন্য কোনো ব্যাকআপ কিন্তু নেই, শুধুমাত্র আপনাদের মতন দর্শক ছাড়া। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যেটা, 18ই জানুয়ারি দেশের প্রধানমন্ত্রী খুব ভালোভাবে একদম চুজ করেছিলেন সিঙ্গুরটাকে। কোন সিঙ্গুর? এই সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছিল আন্দোলন, এবং আন্দোলন হয়ে কি হয়েছিল, 34 বছরের বাম সরকার তারা এই সিঙ্গুর আন্দোলন থেকেই কিন্তু সরে যেতে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তাদের সরে যাওয়ার পেছনে অন্যতম কারণ ছিল কিন্তু এই সিঙ্গুর আন্দোলন। এবং সেখানটায় একদম ভারতীয় জনতা পার্টি তাদের একটা সভা, সে তাদের সর্বোচ্চ নেতৃত্ব আসছেন, অনেকেই মানুষ কিন্তু ভেবেছিলেন একটা শিল্পের প্রকল্প কিংবা একটা আদানি গ্রুপের তাদের কোনো একটা প্রকল্প অবশ্যই নরেন্দ্র মোদী হয়তো ঘোষণা করবেন, কিন্তু তেমন কোনো প্রকল্পের ঘোষণা তো আমরা পেলামই না। বরঞ্চ বেশ খানিকটা হালকা মেজাজে নরেন্দ্র মোদী কিছুটা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং কি দিয়েছে মুখ্যমন্ত্রী, এই নারী সুরক্ষা ইত্যাদি প্রভৃতি কথা বলে তিনি চলে গেলেন, কিন্তু মূল যে আকর্ষণের জায়গাটা ছিল সিঙ্গুরের মানুষ জমি দিয়েছিল সরকারকে, কিন্তু সেই জমি তারা না সঠিকভাবে ফেরত পেয়েছে, না তারা সেই জমিতে কারখানা পেয়েছে। মানুষের যে ক্ষোভটা, মানুষের যে রাগটা, সেটাকেই ব্যবহার করতে পারলেন না বিজেপির তামাম নেতৃত্ব। তারা একটা ঘোষণা করতে পারতেন, তারা কোনো না কোনো শিল্পের একটা চিত্র মানুষকে দেখাতে পারতেন, একটা ছবি দেখাতে পারতেন, তেমন কিচ্ছু আমরা দেখলাম না। নরেন্দ্র মোদীর সভায় যে বাসটা একদম ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের তরফ থেকে ধরেছিল, সেই বাস তো তাদেরকে সঠিক গন্তব্যে পৌঁছে নিয়ে যেতে পারলো না।
এবং অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা হটস্পট হিসেবে কিন্তু 2026 সালের ভোটের আগে, ঠিক 2-3 মাস ভোটের আগে একটা সঠিক জায়গা বাছা হয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এটা অবশ্যই স্বীকার করতে হবে। সিঙ্গুরের মতন জায়গা যেখানে সেন্টিমেন্ট মানুষের কাজ করছে, সারা বাংলার মানুষ সিঙ্গুরটাকে অন্যভাবে দেখেন, তো সেই জায়গায় দেশের প্রধানমন্ত্রী আসলেন, কিন্তু কোনো প্রকল্প, কোনো বিকল্প, তৃণমূল সরকারের বিকল্প কিচ্ছু তিনি বললেন না, তেমন ভাবে আক্রমণই সারলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসকে। তো সেই জায়গাটায় একদম সরাসরি পিন পয়েন্টে হঠাৎ করে আমরা দেখলাম সিদ্ধান্ত গৃহীত হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মুখ্যমন্ত্রী 28শে জানুয়ারি অর্থাৎ আজ সিঙ্গুরে সভা করবেন। তো সভা করতে তিনি কাকে নিয়ে গেলেন? দীপক অধিকারী, দেব। হঠাৎ করেই আমরা দেখলাম যে দেব আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে গেলেন এবং সেখান থেকে, সিঙ্গুর থেকে, আপনারা বোঝার চেষ্টা করুন ভোটের রাজনীতিতে এটা কত বড় একটা প্রেক্ষাপট। সিঙ্গুর থেকে উদ্বোধন হলো ঘাটাল মাস্টার প্ল্যান, সেখানকার শিলান্যাস হলো। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করলেন দীপক অধিকারী, 3বারের এমপি এবং অবশ্যই সুপারস্টার, বাংলা সিনেমা সুপারস্টার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ একটা প্রেক্ষাপট, কারণ 1,500 কোটি টাকা অলরেডি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে এবং সেটাকে যেভাবে প্রচার করা হলো, সেখানে যেভাবে দেব উপস্থিত থেকে সম্পূর্ণ ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধনটা করলেন, সেটা কিন্তু মানুষকে একটা অবশ্যই স্বপ্ন দেখায়। ভোটে জিততে গেলে মানুষকে স্বপ্ন দেখানো যে কোনো দলের পক্ষে কিন্তু একটা হাতিয়ার হিসেবে কাজ করে, এবং সেই কাজটা ঘাটালে গিয়ে করাটা যতটা না গুরুত্বপূর্ণ, সেখানে সিঙ্গুরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করলেন, ঘাটালের মানুষও সেটা দেখছেন বটে, কিন্তু কোথাও গিয়ে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে এই স্বপ্নটা দেখানো যে ঘাটালকে নিয়ে যদি আমাদের প্রজেক্ট হতে পারে, তাহলে সিঙ্গুরকে নিয়েও আমরা বড় এ ধরনের কোনো না কোনো প্রজেক্ট করব। এই যে বিষয়টা, সেটা কিন্তু সামনে উঠে আসছে এবং তার সঙ্গে 20 লক্ষ মানুষকে বাংলার বাড়ি দানের একটা ঘোষণা তিনি করেছেন। 20 লক্ষ মানুষকে বাংলার বাড়ি দান। এর আগে তিনি বলেছেন যে অলরেডি 12 লক্ষ মানুষকে দেওয়া হয়ে গেছে এবং এই মুহূর্তে 20 লক্ষ অর্থাৎ 32 লক্ষ মানুষ কিন্তু পেয়ে গেল। তার আগে 1 কোটি মানুষকে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে 20 লক্ষ মানুষকে 1,20,000 টাকা করে দেওয়া হবে বাংলার বাড়ি দান করতে। এবং একদম ভোটের আগে তিনি যেভাবে বলছেন যে আপনারা টাকাটা পেলেই ইট পুঁততে শুরু করবেন এবং আমি চাই না কেউ কষ্টে থাকুক এবং পরবর্তী সরকার তৈরি হলে বাদ বাকি সমস্ত মানুষকে আমি করে দেব। খুব গুরুত্বপূর্ণ, একদম সাধারণ মানুষের সাধারণ চাহিদা সেইটার কাছাকাছি পৌঁছাচ্ছে তৃণমূল সরকার। এই ছবিটা কিন্তু প্রতিষ্ঠিত করতে একদম সমর্থ হলেন তিনি। তার পরবর্তীতে অবশ্যই কৃষকদের জন্য একাধিক প্রকল্প, 9,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্প, সেগুলো শিলান্যাস হয়েছে এবং তার সঙ্গে এসআইআর নিয়ে কটাক্ষ করা হয়েছে। এসআইআর নিয়ে কটাক্ষ, সেটা খুবই স্বাভাবিক, কারণ এসআইআর এর মাধ্যমে বিভিন্ন জায়গায় মানুষ এখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তারা ফর্ম পাচ্ছেন, নোটিশ পাচ্ছেন, এবং মূলত যারা গ্রামের মানুষ, যারা একদম প্রান্তিক জায়গার মানুষ, যারা খুব একটা পড়াশোনা জানেন না, সেই রকম পিছিয়ে থাকা মানুষ, তাদের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের নোটিশগুলো বেশি সার্ভ করা হচ্ছে। সংখ্যালঘু পরিবার, অন্তজ পরিবার, দলিত সম্প্রদায়ের পরিবার, তাদের ক্ষেত্রে নোটিশ বেসিস সার্ভ করা হচ্ছে, তেমন একটা অভিযোগ তৃণমূল কংগ্রেস বারংবার বলেছে। এবং সেই অভিযোগটাকে আরো সামনে রেখে, একে তো প্রকল্প, অন্যদিকে সেই অভিযোগটাকে সামনে রেখে এসআইআর এর মাধ্যমে আপনাদের নাম কেটে দিতে চাইছে বিজেপি সরকার। এই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণভাবে সামনে রেখেছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে আমরা প্রথমেই বললাম, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সিঙ্গুর আমার খুব প্রিয় জায়গা, 26 দিন আমি জীবন মরণ লড়াই করেছিলাম, এবং সেই যে সেন্টিমেন্টটা, সেটাকে আরো একবার চাগার দেওয়া, এবং সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে যেন সমানুপাতিক হয়ে গেল, যেটা করতে পারলো না ভারতীয় জনতা পার্টি। তারা খুব ভালো একটা জায়গা চুজ করেছিল সভা করার জন্য, খুব ভালো জায়গা চুজ করেছিল প্রধানমন্ত্রী সভা, কিন্তু সেখান থেকে না এলো কোনো প্রকল্পের একটা আশ্বাস, না এলো সেখান থেকে কোনো শিল্পায়নের আশ্বাস, এবং যে শিল্পায়ন একদম সরে গিয়েছিল সিঙ্গুর থেকে, টাটাদের যে ন্যানো কোম্পানির যে কারখানা, সেটা সরে গিয়েছিল, গুজরাটে চলে গিয়েছিল।
গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন বলতে পারলেন না যে আমি এখানে আবার গাড়ির কারখানা তৈরি করব? এই প্রশ্নটাও যদি তিনি একদম সরাসরি মানুষের সামনে রাখতেন, তাহলেও তো একটা অন্যরকম স্বপ্ন মানুষকে দেখানো যেত। সেটা তিনি মিস করেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সমস্ত জায়গাগুলো তুলে ধরলেন, এবং অবশ্যই 29,000 ফার্ম মেশিনারি সেখানকার উদ্বোধন, এবং অবশ্যই সুফল বাংলা তার যে ভ্রাম্যমান বিভিন্ন ট্যাবলো সেগুলোর উদ্বোধন, বিভিন্ন কিছু দিয়ে, এবং সারা প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ, তাদের কাছে যেভাবে কন্যাশ্রী প্রকল্প ছড়িয়ে পড়েছে, যেভাবে সাইকেল দেওয়া হচ্ছে 9-এ উঠলেই, 11-এ উঠলেই ট্যাবের জন্য 10,000 টাকা দেওয়া হচ্ছে, ইত্যাদি বিভিন্ন কথা তিনি বলে অবশ্যই সাধারণ মানুষের কাছে কিন্তু তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর কথা তিনি তুলে ধরেছেন, এবং অবশ্যই তার সঙ্গে বাংলার বাড়ি, নিজের মানুষের যে ছাদ সেটা সরকার যদি দেয়, সেই বিষয়টাকে তুলে ধরা অবশ্যই একটা বড়সড় কাজ। এবং যেটা আপনাদের বললাম যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হঠাৎ করে সিঙ্গুর থেকে উদ্বোধন করলেন, এটারও কিন্তু একটা খুব গুরুতর একটা বিস্তৃতি থাকতে পারে, ভোটে এটার প্রভাব পড়তে পারে। যে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা এতদিন ধরে ওয়েট করছে, 1960 সাল থেকে ওয়েট করছে, 2014 সাল থেকে এই কেন্দ্রীয় সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়, দীপক অধিকারী বারংবার চিঠি দিয়েছেন, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয়নি। সেই ঘাটাল মাস্টার প্ল্যানটা 10,000 কোটি টাকার বেশি প্রজেক্ট একটা, সেটা যদি রাজ্য সরকার নিজেদের টাকায় করতে পারে, তাহলে কেন সিঙ্গুরে পরবর্তীতে শিল্প আনতে পারবে না? এই যে স্বপ্নটা, এটাও কিন্তু একটা বুনতে সমর্থন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনাদের সামনে রাখলাম, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। সিঙ্গুর নিয়ে ঠিক কতটা এই মুহূর্তে হটস্পট হয়ে উঠেছে সিঙ্গুর, এবং তার কতটা সুফল মমতা বন্দ্যোপাধ্যায় তুলতে পারবেন তৃণমূল কংগ্রেসের যে ভোট বাক্সে, সেটা এখন দেখার বিষয়। একই জায়গায় 10 দিনের ব্যবধানে দুটো বৈঠক, দুটো রাজনৈতিক দলের, কিন্তু তাদের কিন্তু অবশ্যই প্রেক্ষিত অনেকটা আলাদা ছিল। যে বাসটা ধরে গন্তব্যে হয়তো পৌঁছাতে পারলো না ভারতীয় জনতা পার্টি, সেই বাসটাই কিন্তু কোথাও গিয়ে যেন ধরে সঠিক গন্তব্যে পৌঁছানোর একটা প্রেক্ষিত তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের সামনে রাখলাম, আপনাদের মতামত দেখার অপেক্ষা রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।